দর্শকবৃন্দ, এই মুহূর্তে লাইভে আমার সাথে যারা যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও এই ভিডিওটি দেখবেন তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি বাংলাদেশের এই মুহূর্তে যারা দেশপ্রেমী মানুষ এবং রাজনৈতিকভাবে কিছুটা হলেও সচেতন, শিক্ষিত অশিক্ষিত, আবাল বৃদ্ধা বনিতা, আমার ভাই বোন আত্মীয় স্বজন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন, আমরা অনেকেই তাকিয়ে আছি যে লন্ডনে কি হয়েছে, কি হবে। এই বিষয়টা নিয়ে অনেক কথা, অনেক ফোন, অনেক ইমেইল, অনেক টেক্সট আমার কাছে এসছে। ভাই, লেটেস্ট আপডেট কি, এটা নিয়ে যদি কথা বলেন। আমাদের জানা অজানা কিউরিওসিটি, এগুলো নিয়ে মানুষ অনেক কিছু জিজ্ঞাসা করে। তো এই বিষয় নিয়ে কথা আজকের একদিনই যে আমরা কথাবার্তা শেষ করে ফেলবো এটা না, এটা নিয়ে অনেক কথাবার্তা হবে, স্টেপ বাই স্টেপ কথাবার্তা হবে। এখন এই স্টেপ বাই স্টেপ কথাবার্তার ভিতরে নিত্য নতুন আলাপ আলোচনা বেরিয়ে আসবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাদের সাথে একজন বৈঠক হয়েছে, একান্তে বৈঠক হয়েছে। এবং তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একাকী বৈঠক, ওই বৈঠকটা হয়েছে, তারা প্রায় 1 ঘন্টার মতো দুজন একান্তে আলাপ আলোচনা করেছে। ওই আলোচনায় কি হয়েছে না হয়েছে এটা নিয়ে ওনারা ব্যক্তিগতভাবে জীবনে কোনোদিন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সব কথা খুলে বলতে পারবেন। তারেক রহমান যদি কখনো ইচ্ছা করেন এই বিষয় নিয়ে কথা বলতে, এগুলো ওনারা বলতে পারেন। এখন আনুষ্ঠানিকভাবে ওনারা যৌথ একটা বিবৃতি দিয়েছেন। এই যৌথ বিবৃতি নিয়ে বাংলাদেশের লোকজনরাও কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, বুদ্ধিজীবীরা কথা বলবে, ভারতজীবীরা কথা বলবে, চুক্তিজীবীরা কথা বলবে, এবং টেলিভিশন স্ক্রিন এবং সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমিক এবং প্রস্টিটিউট, সোশ্যাল প্রস্টিটিউট এবং উচ্ছিষ্ট যারা, তারাও কথা বলবে। এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার আগে আমি অন্য একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। দর্শকবৃন্দ, হাসিনা শেখ ওরফে বেলারানী সাহা, তার যে বোন রেহানা শেখ অথবা ওরফে কমলা রানী সাহা, এর একটা ঘোড়ামুখা মেয়ে আছে, তার নাম টিউলিপ। তাকে লন্ডনে এমপি বানানো হয়েছে লেবার পার্টিতে। হাসিনা শেখ বাংলাদেশে বসে, আপনাদের মনে আছে কিনা জানি না, আখতারুজ্জামান বাবুর পোলা সহ, সালমান রহমান সহ, বসুন্ধরা নামক যে প্রস্টিটিউট ভূমিদস্যু আছে, শাহ আলম, তাদেরকে সহ বিভিন্ন ব্যবসায়ীদের, নজরুল ইসলাম, বিভিন্ন ব্যাংকের এমডি, মালিক, তারপরে নিজাম চৌধুরী, নিউ ইয়র্কেরও কতগুলো লোকজন আছে, এদেরকে সবাইকে একত্র করে বলেছে যে তোমরা একজন যারা লন্ডনে যাও, তোমাদের যত আত্মীয় স্বজন আছে তাদের সকলকে দিয়ে তোমরা ডোনেশন দাও, পলিটিক্যাল ডোনেশন। পলিটিক্যাল, আমি ইউরোপে একটা জিনিস হয়, আপনারা যদি কোনো একটা দেশে গিয়ে ইউরোপে পলিটিক্যাল ডোনেশন দিতে থাকেন, ওই পলিটিক্যাল পার্টি আপনাকে গুরুত্ব দিবে, কারণ তারা হাইয়েস্ট ডোনার যে তাকে গুরুত্ব দেয়। টিউলিপ সিদ্দিক কিন্তু ওখানে ঢুকে নাই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। হাওয়ার দর্শকবৃন্দ, আমি এটার ব্যাখ্যাটা একটু পরে যাব। টিউলিপ সিদ্দিক বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তার সাথে দেখা করে, দেখা করলে পরে তার এটা সে ব্যাখ্যা করবে, সবকিছু ক্লারিফাই করবে। এখন টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে উনি যেন তার সাথে দেখা করেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তার সাথে দেখা করেন, দেখা করলে পরে সে তার পজিশন ব্যাখ্যা করবে, এই কথাটা সে বলছে। এই বিষয়টা নিয়ে আমি কি কথা বলতে চাই, এটা নিয়ে আমি, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন দোষী ব্যক্তির সাথে, যে ব্যক্তিকে দোষারোপ করা হয়েছে, তার সাথে কোনো আইনের প্রটোকলে, রাষ্ট্রীয় প্রটোকলে, তদন্তের প্রটোকলে, সংবিধানের প্রটোকলে বা যে কোনো উপায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের সাথে দেখা করতে পারে কিনা, অথবা টিউলিপ সিদ্দিক নিজে চাইতে পারেন কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সাথে দেখা করুক, এটা পারে কিনা। দর্শকবৃন্দ, এই বিষয়টা নিয়ে আমি বলেছি পারে না,
তারপরেও আমি এমন একজন আমেরিকান উকিল যিনি অস্ট্রেলিয়ানও উকিল, অস্ট্রেলিয়ান ল এবং ব্রিটিশ ল এক, এদেরকে আমি ইনভাইট করেছি যে ওনাকে ইনভাইট করেছি যে এই বিষয়টা নিয়ে উনি যেন এসে কথা বলতে পারে। আচ্ছা, ওনাকে যদি ডেকেছি একটা কথায়, ব্রিটিশ লতে বা অস্ট্রেলিয়ান লতে বা আমেরিকান লতে যেটা বাংলাদেশের ল, ওখানে বসে টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পারেন কিনা অথবা ইনভেস্টিগেটরদের সাথে দেখা করতে পারেন কিনা। যে আমি যে অ্যাটর্নিকে ডেকেছি ওনার নাম স্ট্যানলি মিল্টন ওয়েন। দর্শকবৃন্দ আসুন আমি ওনাকে ইনভাইট করি, আমি ওনার সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ওনার সাথে কথা বলার পরে আমি আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব। দর্শকবৃন্দ, ভাষাগত কারণে স্ট্যানলি এম ওয়েন, ওনার সাথে আমার কথা হবে ইংরেজিতে এবং আমি বাংলায় চেষ্টা করব এগুলো আপনাদের সাথে ব্যাখ্যা করার জন্য। আসুন আমার গেস্ট অ্যাটর্নি স্ট্যানলি এম ওয়েন, ওনার সাথে আমরা কথা বলি। Attorney Stanley Milton Wen, welcome to the show, sir. How are you? I'm happy to be here. I'm doing well today. And I'd like to congratulate you that you look like a piece of $1 million attorney on the screen. You look fantastic, my brother. That's crazy. Not really. My question, tell me, you are also an attorney licensed to practice law in Australia. Whether that license is active or not doesn't matter, but you are familiar with the British law, Australian law, and American law. Yeah, it's not active in Australia, but I was educated in Australia and the United States. So and, I practice in New York now. Okay. And you are also familiar with the British law. British law and Australian law is almost similar. Yes, very, very similar. Very similar, because Australia also has a King Charles, yeah. And London has the same thing. Yes, that's right. Right. Okay. And they have a very similar legal system too. Similar legal system. Yeah, America also. We descended from them, so we have common law. And I think, all of the post-colonial countries from, British days have similar things, even though they change along the way. Okay. One thing I'd like to ask a question in regards to the criminal procedural law or criminal law that's related in an episode with somebody in London. Now, my simple question, you don't have to be a rocket scientist or you don't have to become a constitutional expert, but simple way. If someone is going to be accused of stealing or guilty by association, who that crimes was involved in kidnapping, killing, money laundering, stealing money, taking bribe, etc., taking kickback, if someone being accused and she is under investigation, she was a minister in the UK, but due to that investigation, she was being forced to resign. Mm-hmm. And her name is Tulip Siddiq. I missed the last part. Okay, Tulip Siddiq was a minister in London, United Kingdom. And she was being forced to resign because she was under investigation as she is being accused of taking kickback, bribing, taking bribe, taking gift, and misused her position and used influence to suppress political opponent in Bangladesh in favor of her aunt, former Prime Minister Hasina Sheikh. Now, my question is, suddenly that lady, Tulip Siddiq, asked the head of Bangladeshi government, Dr. Mohammad Yunus, writing a letter saying that come meet me at the parliament, let me clarify my position. Do you think
an accused can invite the president of a country to clarify her criminal position? Is it the protocol in London, Australia, or America? It's like I'm being accused of something. I'm asking Donald Trump to come meet me to clarify my position. Does it sound logical, reasonable by any means whatsoever? I'm asking your opinion. Well, it wouldn't be the legal way to do it. It has to be done within the confines of the court. You know, if there's something going on that's heading toward a judge, then that's the proper way to do it, because you can't. It's just like this. Let's say there's a dispute going on, and one person goes to a third party, or let's say they go directly to the judge without involving the other person. That's considered as ex parte. You know, there's a proper way to resolve disputes, and that is for both sides to be heard in front of a judge. And if you go outside the courtroom, we don't know if we're getting all of the information. So that's improper. The proper way is to resolve it inside the courtroom with both sides present in front of a judge. For example, you are my attorney. I'm being accused of taking kickback, or I'm involved in corruption. Without you, can I write a letter to the White House or the Senate or the district attorney's office that why don't you come meet me to clarify my position? Can I do that? Right. I mean, anyone can write any letter to anyone, but it wouldn't be accepted. You know, the district attorney wouldn't accept that letter because he would expect the attorney to speak to him in an orderly way that is sanctioned by the court. And normally these things would be established. They go to court together in front of the judge, and they would speak to each other in front of the judge and clarify things that way. You don't do it outside of the courtroom if there's a court case going on, a criminal case going on. Yes. Now, the situation is she is a British citizen and her mother is a Bangladeshi citizen. She was taking kickback from Bangladeshi national. We are not talking about 1 million or 2 million. I'm talking about hundreds of millions of dollars. And her aunts and mother was involved in kidnapping, killing, raping, burning the dead body of Bangladeshi citizen. And it's not just accusation. It's 99.9% sure. It's already been proven, and most possibly her aunt and her mother is going to get death sentence in Bangladesh. Almost that decision, that court did not render their decision yet, but she is under investigation because her aunt and mother influenced Bangladeshi national who has a dual citizenship, bought apartment, condominium worth of hundreds of millions of pounds over there. Now, she is being accused under Bangladeshi law, and she is being accused also under British law. Now, here is the problem. Dr. Muhammad Yunus, the head of the interim government of Bangladesh, she is the recipient of King Charles III Harmony Award. So Dr. Muhammad Yunus went to London to meet the king. Now, problem is when he was on his way to meet the king, that accused individual, her name is Tulip Siddiq, she made some phone call, made a post on a social media, and wrote a personal letter to the head of the government of Bangladesh saying that since you are coming to London, let's meet to clarify my position. Does it sound logical or ridiculous? I don't know about logical or ridiculous, but I mean, people do things to try to help themselves all the time, but it doesn't answer the problem that's in a court situation. It should be resolved in a court, and it should be resolved by speaking to the prosecutor in an orderly way with an attorney in front of a judge. Otherwise, it's invalid. Shouldn't she be retain an attorney? That attorney be in touch
with the Attorney General or the prosecutor or the investigator in Bangladesh? That's right. The attorney should speak to the prosecutor is an attorney for the people, or for the king, or whatever the setup is. And each person needs to have an attorney. Prosecutors don't like to speak to defendants directly unless they're in front of a judge. But if they're not in front of the judge, it should be an attorney that's doing the talking. There is another way. Can she say, "Oh well, my aunt is the prime minister, I should have special privilege"? Can someone do that? No, not in a court of law. That's not acceptable. Okay, so she cannot even say, "Oh, I'm a parliament member, my aunt is the prime minister of Bangladesh, I born in a Mujib family, I have an extra privilege." Can she avoid that? Can she bypass? No, she can't bypass. I mean, people will say things like that, but it's not valid. It's not legally valid. It doesn't have any meaning in a court of law. So you are saying that she is trying to manipulate the situation just to overcome this problem or bypass this her criminal act. That's the way she is acting. Do you think that that's what she's doing? I don't know the facts very well, but sometimes people will try to go to the media, to fight their case in the media and get the public to be in favor of them. But it means nothing. It should mean nothing to a judge. The judge should only be looking at the evidence in front of him that's produced by both sides. The judge looks at that, not what the media is saying, which is always biased. Also, I'm not saying that all of the people or supporter of that families are stupid, but only thing, like when she says that Dr. Yunus, head of the government, come meet me, I'll clarify my position, and she also has some supporter who says, "Oh, Dr. Muhammad Yunus, head of the government, should go and meet the lady." Does that make any sense to you? It doesn't make any sense for a lot of reasons, but one is this person is not the judge. It's really important what the judge thinks. But even if he were the judge, let's say he was the judge, he should listen to both sides, not just one side. That's considered what we call ex parte. It's unfair to go, and judges don't do that. And if Dr. Muhammad Yunus, the head of the interim government, he cannot meet the accused, it's going to be a conflict of interest, number one, and number two, is going to break up the chain of command of the law. It's going to break up the system or judiciary. Do you agree with me? Yes, I mean, but if when it eventually comes in front of the judge should consider that all these other communications with the media or with the head of state of some other country, or I'm talking on the British side, but also should apply on the Bangladesh side, that it's irrelevant. It's not relevant to what's going on in the courtroom. In the courtroom, it should be even-handed, listening to both sides, considering motions by both sides, making a decision. Another thing, it's a hypothetical question, but still I would ask you. For example, I live in America, and my mother or my aunt is the prime minister of Bangladesh, and my mother and my aunt is involved in kidnapping and killing people, and I am aiding them from America. Should I be held accountable? Yeah, you can violate American law or the country you're living in by what you do by mail or telephone or sending money or you can violate the country's law here and the other law in the other country at the same time. No, my question, let me clarify a little more. When my aunt and my mother is kidnapping people, killing people, is stealing money, and burning the dead body, and I'm aiding them from here in America, what I'm doing, that using my influence, telling you, say, you are the attorney, Stan, just overlook, bypass these things, give my mother a break, don't look at them. I'm saying that Tulip Siddiq was parliament member in London. She is the British MP. She was using her position to create a profile of her mother and aunt
that they are innocent while they were involved in killing and kidnapping. Bangladeshi people are asking that can she be accused of giving assistance to the mother, giving assistance to the aunt in committing crimes in Bangladesh? Can Bangladeshi authority use that law against her? Yeah, when a person commits a crime in their own country, it has to be limited to what they do in that country. You know, like theoretically, let's say I go to Japan or someplace, and I commit a crime in Japan. I can't be prosecuted for that in the United States. But if I'm in the United States and I'm sending money to somebody, let's say a hitman or something, to do something in Japan, that's a crime in the United States. You know what I'm saying? Even though part of the crime is committed in Japan, part of the crime is committed here. I can only be prosecuted for what I do in my country. Okay. So if you are sending money or you are associating with the wrong activities of an individual in abroad, still you can be persecuted because you played a role. Right, because I must be, in that case, I'm violating something in my country, some law in my country that tells me that I must not send money for evil purposes or some such thing. And I'm sure, I'm guessing, I'm thinking that we all descended from British common law, so we probably have the same laws that you must not send money to a foreign country for evil purposes, to do certain evil purposes, Also, another thing, the person I'm talking about, Tulip Siddiq, she was the parliament member in British Parliament. While her mother and aunt was killing people, kidnapping people, she was well aware of it. And she kept her quiet. Even while media tried to interview her, asking her question that your aunt is killing or kidnapping, why aren't you saying anything? And she, at that time, she says, I don't live in Bangladesh, so I cannot make any comments. But she's the same person talking about Iraq war, Iran war, human rights violation in Spain, human rights violation in other countries but Bangladesh. She refused to talk. But she was getting money from Bangladesh and she was getting advantage from Bangladesh. She is corrupt from the beginning to the end. But at this time, she's under fire. She's under fire. She's getting investigated in Bangladesh. She's getting investigated in London. And right now she's saying, I did not do anything wrong. So I'd like to meet the head of the government of Bangladesh to clarify my position. Anyway, I'm not going to push this subject anymore with you. Rather, you and me, we're going to meet within a day or two. I'm going to explain to you about this subject in a various way. That after that, you and me, we're going to come doing another talk show. Do you think you are going to give me time? Yes, but yeah, that's not appropriate. It should be settled in a courtroom outside, no matter how great the person is, the president or the prime minister or king. It's not related to the courtroom. It's not, it has to be settled in the courtroom. And like in a normal sense, I should not ask you this question. Do you know, I'll tell you, there is some crazy people. I'll give you that Gambino boss, John Gotti. He also has some supporter in America. Here, we are talking about a serial killer family, a corrupt family. She wrote a letter to Dr. Yunus that she want to meet Dr. Muhammad Yunus to clarify her position. And guess what? A people with brain, with a simple education, everyone says what she is thinking. Is she out of her mind that she wanted to meet the head of the government to discuss her criminal activities? But guess what? She also has some supporter on the social media screaming like a freaking prostitute, saying, she has the right to meet the head of the government. It doesn't make any sense to me. Probably they're saying she has some special privilege because she born into a family. That family is entitled to overcome
or bypass the court system or judiciary. That's what they are trying to say. Right. I Which understand. makes no sense whatsoever. Stanley Milton Wen, I'll speak to you very soon, and I'm really grateful that you spared the time, you took your time and came to the show. Thank you so much. You're welcome. It's fun to be with you. Wonderful. Thank you very much. দর্শকবৃন্দ, যে কথাটা আমি স্ট্যানলি ওয়েনের সাথে আমি বলছিলাম কোর্ট সিস্টেম নিয়ে, যে একজন অপরাধী কোর্টরুমের বাইরে কোন সরকার প্রধানকে, এমনকি প্রধান তদন্তকারীকে, এমনকি ওই কোর্টের কোন অফিসারকে সে পার্সোনালি অ্যাপ্রোচ করতে পারে কিনা। দর্শকবৃন্দ, স্ট্যানলি ওয়েন অ্যাটর্নি উনি বলেছেন না, এটা পারবে না, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা হবে না। সে যদি প্রেসিডেন্টও হয়, সে যদি প্রধানমন্ত্রীও হয়, সেটা করতে পারে না। প্লেন অ্যান্ড সিম্পল। টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চাওয়াটা এটা তার ঔদ্ধত্যপূর্ণ, সেটা করতে পারে না। এই টিউলিপ সিদ্দিক শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজই করেনি। স্ট্যানলি ওয়েনকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছি, টিউলিপ সিদ্দিক বাংলাদেশে গিয়ে কোনো খুন করে নাই, কোনো গুমের সাথে ইনভলভ ছিল না, কিন্তু she aided her aunts and mother, অর্থাৎ সে সাহায্যকারীর ভূমিকায় ছিল। As a matter of fact, বাংলাদেশি অথরিটি লন্ডনে তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে মামলা পর্যন্ত করতে পারে। কেন? She is the beneficiary of the crimes. হাসিনা শেখ এবং রেহানা শেখ বাংলাদেশে যেই অপরাধ করেছে, ওই অপরাধের বেনিফিশিয়ারি এই টিউলিপ সিদ্দিক। সাবজেক্টটা হলো এই, বাংলাদেশি অথরিটির কেন টিউলিপ সিদ্দিকের এই ক্রাইমসকে চ্যালেঞ্জ করবে? একটা কারণে, এই টিউলিপ সিদ্দিক সে যখন এমপি ছিল, বর্তমানের যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার সাথে তার ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল, লটকালটকি সম্পর্ক ছিল। সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে অনেক কিয়ার স্টারমারের সাথে তার জড়াজড়ি করার, অলমোস্ট চুমা দেওয়ার ভিডিও পর্যন্ত সারফেস হয়েছে। কি হয়েছে জানেন? এই টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দুর্নীতি দমন সংস্থার ইনভেস্টিগেটরদের নিয়ে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে, তথ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে নিয়ে লন্ডনে এসেছে, সব অপরাধের পুরো জিনিস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে দিয়ে বলবে, মিস্টার প্রাইম মিনিস্টার, your country is holding billions of pounds which was being stolen from Bangladesh. I'd like you to help to collect all those money and take those money, send those money to Bangladesh. British চোর কিয়ার স্টারমার নির্লজ্জ বেশ্যার মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে নাই। দুইটা কারণে কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে নাই। এক, কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার আগে টিউলিপ সিদ্দিকের সাথে ভ্যাকেশন করেছে, ব্যক্তিগত ভ্যাকেশন। এই ভ্যাকেশনে বাংলাদেশে গেছে, বাংলাদেশের সিলেটে গেছে, কিয়ার স্টারমার নিয়ে এই টিউলিপ সিদ্দিক একা একা, কিয়ার স্টারমারের স্ত্রী ছাড়া এই টিউলিপ সিদ্দিক ভ্যাকেশনে গিয়েছে। এখন কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পরে সে ফেভারটা ফেরত দিতেছে। কোন ফেভার? টিউলিপ সিদ্দিক বাংলাদেশি আওয়ামী লীগে আছে না কতগুলা, ব্রিটিশ বর্তমানে লন্ডনে আছে, আওয়ামী লীগের দুর্নীতির বেনিফিশিয়ারি, রয়ের জন্য কাজ করে, শেখ ফ্যামিলির চাকর বাকর, তারা সবাই মিলে একটা গ্রুপ। ওই গ্রুপ ভোট দিয়েছে ব্রিটিশ ইলেকশনে, সাপোর্ট করেছে লেবার পার্টিকে।
কেন? লেবার পার্টিকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চাঁদা দিয়েছে। কে দিয়েছে? সালমান রহমান। কে দিয়েছে? আখতারুজ্জামান বাবুর পোলা। কে দিয়েছে? বেশ্যা শাহ আলম। কে দিয়েছে? বিভিন্ন ব্যাংকের মালিক এবং বিজনেসম্যান। অর্থাৎ কিয়ার স্টারমার হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের মধ্যে আছে। তো টিউলিপ তাকে বলছে যে আমি তোমাকে টাকা দিছি, পয়সা দিছি, সম্পদ দিছি, ভোট দিছি, যৌবন দিছি, আমার শরীর দিছি, তুমি ডক্টর ইউনূসের সাথে দেখা করবা না। কিয়ার স্টারমার বলছে ঠিক আছে, আমি দেখা করলাম না। দেখা করে নাই। এখন এটা নিয়ে বাংলাদেশে গোলাম ময়লা রনির মতো লোক, নডি ফারহানার মতো বেডি, নডি সামাউবায়দের মতো বেডি, সোশ্যাল প্রস্টিটিউট মাসুদ কামালের মতো লোকজন, বিএনপির শাওয়ার মতো লোকজন, বিএনপির আমির খসরুর মতো লোকজন এবং বিএনপির গোরখোদক আব্বাসের মতো লোকজন, এরা কি বলবে? ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে নাই। দর্শকবৃন্দ, কিয়ার স্টারমার যদি ডক্টর ইউনূসের সাথে দেখা করে, প্রথম অব্লিগেশন 100, 200, 500 মিলিয়ন পাউন্ড বাংলাদেশ থেকে চুরি করে লন্ডনে এনেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এভিডেন্স সহ কিয়ার স্টারমারের হাতে দিয়ে বলবে, মিস্টার প্রাইম মিনিস্টার, আমি আমার এই টাকাগুলো ফেরত চাই। আপনার কি মনে হয় ব্রিটিশরা তাজমহল থেকে যে মেইন কোহিনূর ডায়মন্ডটা চুরি করে আনছে, ওই ডায়মন্ড এখন ফেরত দিবে? ওই শাহজাহানের আমলের তাজমহল থেকে যে কোহিনূর চুরি করে আনছে, আপনার মনে হয় ব্রিটিশরা ওইটা ফেরত দিবে? আর কিয়ার স্টারমার অলরেডি টিউলিপের শরীরের গন্ধ পাইছে, টাকার গন্ধ পাইছে, পয়সার গন্ধ পাইছে, পাউন্ডের গন্ধ পাইছে, ভোটের গন্ধ পাইছে। তো কিয়ার স্টারমার কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে গিয়া একটা ফালতু হবে? কিন্তু একটা জিনিস জানি, পরবর্তী ইলেকশনে কিয়ার স্টারমারের খবর আছে, তার প্রধানমন্ত্রিত্ব যাবে এই টিউলিপ সিদ্দিকের এই দুর্নীতির জন্য। কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর পুকুর চুরি না, ওটা হয়েছে আটলান্টিক চুরি, প্রশান্ত মহাসাগরের মতো দুর্নীতি, যেটা কিয়ার স্টারমার এবং তার লেবার পার্টি করেছে। মজার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের পজিশনকে সাপোর্ট করার জন্য আমেরিকা থেকে পুশ করা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশ থেকে পুশ করা হয়েছে। সমস্যা একটা জায়গায়, কিয়ার স্টারমার ব্যক্তিগতভাবে টিউলিপ সিদ্দিকের সাথে সরাসরি ইনভলভ। এই ইনভলভমেন্টের জন্য কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে নাই। দেখা যদি করে, এবং আমি কি মনে করি যে কিয়ার স্টারমার আলটিমেটলি এই সাবজেক্টে বাংলাদেশের ইনভেস্টিগেটরদের অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করবে, সাপোর্ট করবে কোনো দিকে। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, কিয়ার স্টারমার সে যদি স্মার্টলি সিদ্ধান্ত নেয়, দর্শকবৃন্দ একটা কথা আমি বলি, বাংলাদেশের রাজনীতি আমি বুঝি কি বুঝি না এটা আমি জানি না, কিন্তু আমেরিকান এবং ব্রিটিশ রাজনীতি এই গোলালুটা বুঝি, কারণ এটা কন্টিনিউয়াসলি স্টাডি করি, চোখের সামনে দেখি। কিয়ার স্টারমার যদি এই হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ থেকে নিজেকে বের করে নিতে না পারে, যদি না পারে, তার প্রধানমন্ত্রিত্ব যাবে। এবং এটা যদি সে ক্লিয়ার করে নিজেকে সরিয়ে না নেয় টিউলিপ সিদ্দিকের কাছ থেকে, তাহলে তার দলও ক্ষমতা হারাবে। কারণ ইট ইজ এ বিগেস্ট ক্রাইম। লন্ডনে এমন এক ইনভেস্টিগেশনে ধমকা হাওয়া আসবে, যেই হাওয়ায় লেবার পার্টি ক্ষমতা থেকে দূরে সরে দাঁড়াবে। আর আজকের যারা কুকুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা করা উচিত ছিল, আপনাদের
আমি এজন্যই স্ট্যানলি ওয়েনকে এনে জিজ্ঞাসা করেছিলাম এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। বাইরে আপনি আমরা বাংলাদেশি স্টাইলে বহু কিছু ব্যাখ্যা করতে চাই, কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের কমন একটা জিনিস বোঝা উচিত, সেটা কি জানেন? আইনকে তার নিজের গতিতে চলতে দেওয়া উচিত। আইনের দৃষ্টিতে আমি যদি অপরাধী হই, আমি বিচারের মুখোমুখি হব। সেক্ষেত্রে আমি কোনোদিন বাংলাদেশে থাকলে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে বলতে পারবো না আসেন আমার সাথে মিটিং এ বসেন, এটা বলা ঠিক না। এবং আরেকটা কথা আপনারা খেয়াল করেছেন, আমি স্ট্যানলি ওয়েনকে জিজ্ঞাসা করেছি কেউ যদি প্রাইম মিনিস্টারের ফ্যামিলির হয়, প্রেসিডেন্টের ফ্যামিলির হয়, সেখানে তার কোনো এন্টারটেনমেন্ট আছে কিনা? বলছেন না। আইনের ক্ষেত্রে লন্ডনে, অস্ট্রেলিয়ায় অথবা আমেরিকায় এর কোনো জায়গা নাই। ওখানে কেউ এসে বলতে পারবে না আমি মুজিব শেখের পরিবারের, এটা বলতে পারবে না। আমার খালা প্রধানমন্ত্রী, আমার মা প্রধানমন্ত্রীর বই, আমার মা শেখ মুজিবের মাইয়া, এ ধরনের কোনো এন্টারটেনমেন্ট ব্রিটিশ লতে অথবা আমেরিকান লতে অথবা অস্ট্রেলিয়ান লতে এগুলো নাই। দেয়ারফর এই সাবজেক্টটা সম্পর্কে আমি এতটুকু বলবো, বাংলাদেশে যারা এখনো যাদের মুখ চুলকাচ্ছে, যারা মনে করতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কেয়ার স্টারমার দেখা করে নাই, এটা ইউনূসের জন্য অনেক বদনামের, তাদের মুখে আমি বলবো just change your mind, take a look, second look at the subject. কেয়ার স্টারমার কেন দেখা করে নাই? একটা কারণের জন্য, সেটা হচ্ছে তার পার্সোনাল ইনভলভমেন্ট উইথ দ্য লাইফ অফ টিউলিপ সিদ্দিক, হাসিনা ওয়াজেদ বলতে লজ্জা লাগে, হাসিনা শেখ এন্ড রেহানা শেখ। একটা দুর্নীতির আকড়া হচ্ছে এই পরিবারটা। আর আরো একটা কথা আমি লজ্জা পাই, আমাদের দেশের লোকজনরা আপনারা সত্যকে গ্রহণ করতে পারেন না। আমি যদি আমাকে বলি, এই কথাটা আমি বহুবার বলছি, আমাদেরকে কি ওয়ান ওয়ে অর আদার সত্যকে গ্রহণ করার মতো একটা সৎ মানসিকতা আমার ভিতরে যদি 1% সততা থাকে, তাহলে একটা সত্য কথাকে কি আমি গ্রহণ করব না? একটা মানুষের ভিতরে বিন্দু মাত্র যদি উদারতা থাকে বা দেশপ্রেম থাকে, আমরা কি সেটাকে গ্রহণ করব না? কেন কথাটা বলছি? যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লন্ডনে স্লোগান দিয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ভিতরে কি কোনো বিবেক, কোনো শিক্ষা, কোনো দেশপ্রেম, কোনো চরিত্র, কোনো নীতিবোধ, কোনো ঈমান আপনাদের ভিতরে কি কোনো অবশিষ্ট আছে? আপনাদের ভিতরে এর কোনোটা যদি বিন্দু মাত্র অবশিষ্ট থাকে, আপনারা ওখানে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলের 14 গোষ্ঠী উদ্ধার করছেন আওয়ামী লীগের পক্ষে আর বিএনপির পক্ষে। কত লজ্জার কথা, যেখানে যেই দলের সভানেত্রী দুর্নীতির দায়ে, খুনের দায়ে, চুরির দায়ে, হত্যাকাণ্ড, মানে এহেন কোনো অপকর্ম নাই, সব দায় দেশ থেকে পালায়া গেছে, পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করতে চায় নাই, সেই দলের সমর্থক হয়ে আপনারা লন্ডনে স্লোগান দেন। আপনারা কি আসলে, আপনাদেরকে কি আমার মানুষ বলতে হবে? আপনাদেরকে কি বলতে হবে যে আপনাদের কোনো বিবেক কাজ করে, আপনাদের ভিতরে কোনো চরিত্র কাজ করে, আপনাদের ভিতরে কোনো ঈমান কাজ করে, আপনাদের ভিতরে কোনো ধর্ম কাজ করে, আপনাদের ভিতরে কি কোনো সততা কাজ করে? আমি জানি না। আমি তো মনে করেছিলাম আমরা একই দেশের মানুষ, একই গ্রহে বাস করি, কিন্তু আমার তো মনে হয় আপনারা অন্য কোনো গ্রহে থাকেন, যে গ্রহে সততার কোনো লেশমাত্র নাই, সত্যের কোনো আশ্রয় নাই, দুর্নীতি ছাড়া ওখানে কোনো সুনীতি, আইনি প্রক্রিয়া, নীতিবোধ ওখানে কোনো কিছু নাই। আপনারা লন্ডনে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন, গালি দিতেছেন, যেই লোকটা দেশের জন্য নোবেল বইয়ের একটা নিজের ঐতিহ্য নিয়ে আসছে। নোবেলের কথা, আমি নোবেলের সাথে আমি তুলনা করতে চাই না ভাই, নোবেল যদি এত সস্তা হইতো তাহলে হাসিনা তো আরো 10টা কিনে ফেলতো।
যেই লোকটা দেশের জন্য এত কিছু করেছে, 84 বছর বয়সে যেই লোকটা রেস্ট করবে, তা না করে আমার আর আপনার দায়িত্বে দেশটাকে গোছানোর জন্য সর্বতভাবে চেষ্টা করছে, আপনারা তাকে ব্যাডমাউথ করছেন দেশে এবং দেশের বাইরে। আমি দেখছি কেউ কেউ বিজ্ঞাপন দিতেছে, কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলতেছে, কেউ কেউ বিভিন্ন ভাবে জঘন্যভাবে তাকে অ্যাটাক করছে। আমি জানি না আপনারা নিজের চেহারাকে আয়নায় দেখেন কখনো? আয়নায় যখন নিজের চেহারা দেখেন, আয়নার ভিতরে কি কোনো মানুষ দেখেন নাকি একটা শুয়োর দেখেন? আমি জানি না। হাওয়ার দর্শকবৃন্দ, টিউলিপ সিদ্দিকের ব্যাপারে আমি আপনাদেরকে যা বললাম, এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আমি আরো কথা বলবো, আরো কোনো অ্যাটর্নিদের আমি নিয়ে আসবো, ল মেকার্সদের এনে আমি এই বিষয়টার উপরে আবারও আলোকপাত করব, চেষ্টা করব এই বিষয় নিয়ে আপনাদেরকে আরো ইনফর্ম করার জন্য। এবার আমি মিটিং নিয়ে আপনাদের উপরে একটু আলোকপাত করতে চাই। আমি একটা ছবি, একটু ছবিটার দিকে একটু তাকিয়ে দেখুন। তারেক রহমান বলছে বৈঠকটি ছিল ঐতিহাসিক, জাতিকে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ডক্টর ইউনূস। এই কথাটা কে বলেছে? তারেক রহমান বলেছে। তার সাথে ডক্টর ইউনূসের একান্ত বৈঠক, অর্থাৎ ওই বৈঠকের সময় অন্য কেউ আর ছিল না, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন এবং তারেক রহমান ছিলেন। তাদের একান্ত আলাপ আলোচনা। এই আলোচনায় তারেক রহমান এবং ডক্টর ইউনূস যা বলেছেন এটা তাদের ভিতরে। ওই বৈঠক থেকে বেরিয়ে তারেক রহমান যদি এই কথাটা বলে যে বৈঠকটা ছিল ঐতিহাসিক এবং জাতিকে দিক নির্দেশনা দিবেন বেগম জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্যাট ইজ মোর দেন এনাফ এট দিস টাইম। তারেক রহমান যদি এই চিন্তা করে থাকে যে জাতিকে দিক নির্দেশনা দিবে বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একত্রে, এর অর্থ কি জানেন? বাংলাদেশ সঠিক ডিরেকশনে যাবে। দর্শকবৃন্দ, আমি অত্যন্ত লাকি যে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই তুল্য একজন মানুষ, বাংলাদেশের রাজনীতি নিয়ে উনি অনেক ভালো জানেন, রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং যুক্তরাষ্ট্রে একজন চিকিৎসক হিসাবে অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসক। ওনার সাথে আপনারা এর আগেও কথা বলেছেন। উনি জুমার নামাজ পড়তে গিয়েছিলেন, উনি আমাকে ওয়াদা করেছিলেন জুমার নামাজের পরে উনি আমার সাথে যোগ দিবেন। আমি দেখলাম এইমাত্র উনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আসুন ওনাকে আমি স্ক্রিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম ডক্টর মুজিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি প্রচন্ড ব্যস্ততার মধ্যেও আমার জন্য সময় করেছেন। আসসালামু আলাইকুম। আপনার যারা আছেন আজকে অনলাইনে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। মুজিব ভাই, এই মুহূর্তে আপনার আর আমার কথা শোনার জন্য 2000-এর উপরে, 2500-এর উপরে লোকজন লাইভে আছে যারা আপনার দিকে তাকায় আছে। মাশাআল্লাহ। আপনার কাছে প্রথমে একটা কথা বলে নেই, আপনার আগে আমি একজন অ্যাটর্নি স্ট্যানলি মিল্টন ওয়েইন, তাকে আমি নিয়ে আসছিলাম। ওনাকে নিয়ে আসছিলাম একটা কারণে, উনি ব্রিটিশ লয়ার, উনি অস্ট্রেলিয়ান লয়ার, উনি আমেরিকান লয়ার। আমি ওনাকে এনে জিজ্ঞাসা করেছিলাম যে কোনো একজন অপরাধী কোন সরকার প্রধানকে বলতে পারে কিনা যে তুমি আমার সাথে এসে মিটিং করো, আমি আমার সাবজেক্টটা ক্লারিফাই করব, এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সো আমার অ্যাটর্নি বলছে এটা ব্রিটিশ ল, অস্ট্রেলিয়ান ল, আমেরিকান ল, কোন লতে এটা কভার করে না যে একজন অ্যাকিউজড একটা সরকার প্রধানকে বলবে যে তুমি আমার সাথে আসো, আলোচনা করো, লেট মি ক্লারিফাই মাই পজিশন। তো আমি ওনার সাথে এই কথাবার্তাগুলো বলেছি, আরো জিজ্ঞাসা করেছি এর প্রোটোকলটা কি হওয়া উচিত। তো স্ট্যানলি ওয়েন বলেছে টিউলিপ সিদ্দিকের অপশন হচ্ছে সে তার অ্যাটর্নি নিয়োগ করবে, ওই অ্যাটর্নি কোর্টের সাথে যোগাযোগ করবে, সে সেখানে রিপ্রেজেন্ট করবে। এখানে হেড অফ দ্য গভর্নমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কারো কোনো কিছু করার নাই।
আরো একটা কথা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি কি দাবি করতে পারে কিনা আমি কোন রাজ পরিবারের সদস্য, আমি মুজিব পরিবারের সদস্য, আমি প্রধানমন্ত্রীর ভাস্তি, আমি কেন কোর্টে যাব, আমি কেন আদালতে যাব? স্ট্যানলি ওয়েন বলছে there is no option or extra privilege for someone special, there is no option. লাস্ট প্রশ্ন করছি, বিদেশে থাকাকালীন কোন ব্যক্তি অন্য দেশের অপরাধ কর্মে যদি জড়িত থাকে, যেমন টিউলিপ সিদ্দিক লন্ডনে ছিল, তার মা আর খালা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে জড়িত ছিল, মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল, এই অপরাধে টিউলিপ সিদ্দিককে দোষারোপ করা যায় কিনা? মজার কথা, স্ট্যানলি ওয়েন বলছে ইয়েস, যদি বাংলাদেশ গভর্নমেন্ট টিউলিপ সিদ্দিকের এগেইনস্টে লন্ডনে ক্রিমিনাল প্রসিজার লতে মামলা করতে চায়, এটা মামলা করতে পারে। তো এটা ছিল স্ট্যানলি ওয়েনের সাথে আমার সারমর্ম। এটার উপরে আপনি যদি কিছু বলতে চান। প্রথমত আমি বলবো সেটা হলো যে এই জিনিসটা ভেরি মাচ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে সে টিউলিপস দিয়েই করেছে। যদি ইউনিস সাহেব অথবা সরকারের কোনো ব্যক্তি বা কোনো দলের ব্যক্তি যদি তার সাথে যোগাযোগ করে দেখা করে, ইট ক্যান বি কনক্লুড এজ এ কলিউশন। ওকে, তো এটা কোনোভাবেই এটা হওয়া উচিত না এবং দেখা করার কোনো যৌক্তিকতা নাই। এখন কোশ্চেন হলো যে তাহলে টিউলিপস দিকে এই ধরনের জিনিসটা করলো কেন? আসলে হয়েছে কি, যে দুঃখজনক হলো সত্যি যে এই শেখ পরিবার, শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ছেলে মেয়ে এবং তাদের বংশকে এমন একটা ভাবে বাংলাদেশকে তারা ইন্ট্রোডিউস করছে তাদের কাছে ছোটবেলার থেকে, যে অ্যাজ ইফ দে ওন বাংলাদেশ, এবং দেশের কে প্রধানমন্ত্রী, কে মিনিস্টার, সেটা সবই তাদের চাকর বাকর, এবং তা আমরা সবাই কৃতজ্ঞ থাকা উচিত। এবং এটা নিশ্চয়ই আপনারা বারবার শুনছেন শেখ হাসিনা কিভাবে বলতো, আমার বাপ এই দেশ আনছে, আমার বাপের প্লেন, তুমি যে প্লেনে বসতে পারছো তোমার ভাগ্য, এটা আমার বাপের প্লেন, আমি যতক্ষণ পারি আটকে রাখবো প্লেন। তো এই যে একটা সেন্টিমেন্ট ওদের মধ্যে তৈরি হচ্ছে, আমার কাছে মনে হয় যে টুলিপ সিদ্দিক একটা মানে আমার বিশ্বাস কি, তার মনে হচ্ছে যে ও ইউনুস সাহেব তো আমার নানার দেশের চাকর, আমি বললে সে আমার সাথে দেখা করতে আসবে না কেন? হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ওরকম একটা ইয়ের থেকে তার ওই বুদ্ধিবিদ্যা নাই যে, এবং তার বাংলাদেশের হিস্ট্রি সম্বন্ধে তার মানে অবগত না। তারা ওই ছোটবেলা থেকে তার মা, তার নানি, তার কি বলে খালার থেকে শুনছে যে এটা তোমার নানা করে দিয়েছে দেশ, এটা তোমার দেশ। এই জন্য ওরা যে কোনো জিনিসই যে হ্যালো, জি, আমি আপনার কথা শুনছি। তো তারা এই জন্য তাদের বিহেভিয়ারটাই এরকম। আপনার জয়ের বলেন, টুলিপ সিদ্দিকে বলেন, রেহানার, তার সবাই বিহেভিয়ারটা এমন যে যে কোনো জিনিস তারা নিতে পারে, বিলিয়ন্স অফ ডলার নিয়ে যাবে, এটা আমার নানার দেশ, আমি বিলিয়ন্স অফ ডলার, আপনার কি, আমি অমুকে মেরে ফেলতে পারি, এটা আবার বিচার কি? মানে ভাবটা এমন যে এরা রাজার চেয়েও বড় রাজা। মানে রাজারও তো একটা রং কিছু করলে তার সাবজেক্টের প্রতি তার একটা চিন্তা ভাবনা করতে হয় যে আমার প্রজারা কি করবে। এদের এমন একটা ভাব যে দে ওন এভরিথিং, অ্যান্ড আমরা প্রজার চেয়েও খারাপ তাদের কাছে। এই জন্যই কিন্তু এই যে বিগত দিনগুলোতে সে শুরু করে সবাই, এদের পুরো ফ্যামিলি তাই, এই পুরো ফ্যামিলিটাই একটা ক্রিমিনাল ফ্যামিলি। আপনি শুধু শেখ রেহানার, শেখ হাসিনার কথাই বলবো না, তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি গত 15 বছরে প্রায় 150 জনের মতো, এবং 150 জন সারা দেশ থেকে লুটেপুটে খেয়েছে। এবং তাদের হাবভাব, আমি অনেকেই সাথে আমার দেখা হয়েছে, তাদের হাবভাব এমন, তাদের কথাবার্তার এমন চালচলন যে হু আর ইউ, এই দেশ বিলংস টু আস, হোয়াট এভার উই ডু ইজ আওয়ার বিজনেস, ইটস নট ইউ। তো আমার কাছে মনে হয় যে টুলিপ সিদ্দিকি এই চিঠিটা পাঠাইছে ওই মনোবৃত্তির থেকে যে ও ইউনুস সাহেব, এই জন্য সে কিন্তু ওখানে মাননীয় উপদেষ্টা প্রধানও বলেননি, অ্যাজ ইফ সে বলছে এই ইউনুস সাহেব আসেন আমার সাথে দেখা করে যে। ট্রু ট্রু। এখন I think একটা কথা আমি একটু ফোকাস করতে চাচ্ছি, আপনার কি মনে হয় না বাংলাদেশ গভর্নমেন্টের উচিত এটা কনসিডার করা, টিউলিপ সিদ্দিকের এগেইনস্টে ক্রিমিনাল অ্যাক্টে লন্ডনে একটা মামলা করা? কজ শি ওয়াজ এইডিং হার আন্ট, শি ওয়াজ এইডিং হার মাদার, শি ওয়াজ এইডিং আদার ক্রিমিনালস ইন বাংলাদেশ টু কমিট ক্রিমিনাল অফেন্স। এটা করা উচিত কিনা? আমি মনে করি যে আমাদের যে ইনভেস্টিগেটিভ ব্রাঞ্চ আছে, দুদক আছে, তারপর আমাদের লিগাল যে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, এর মধ্যে থেকে, ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে যত রকম ইলিগাল কিছুতে যদি সে জড়িত থাকে এবং তার যদি
ক্লিন কাট ডকুমেন্ট থাকে বা প্রমাণ থাকে বা উইটনেস থাকে, যেটা আপনি একজন লয়ার, আপনি জানেন, যেগুলোর উপরে বেস করে একটা জিনিস করা উচিত। কোনো হাস্যকর জিনিস করা উচিত হবে না, সে তুলিপ সিদ্দিকী যেই হোক। এমন কিছু বাংলাদেশ গভর্নমেন্টের করা উচিত হবে না যেটা কোনো কোনো আপনার কোর্টে যেটা যেটা কোনো ভ্যালিডি থাকবে না, এবং তখন হবে কি, তাহলে আমরা পুরো দেশটাকেই ছোট করে ফেললাম। তো বলতে ভাই, আমি আপনাকে একটা কথা বলি, যে কথাটা আপনি একটু একটু মনোযোগ দিয়ে শোনেন। মেক্সিকোর একসময় প্রেসিডেন্ট ছিল, ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি। তার ভাই ছিল আমেরিকায়। আমেরিকা থেকে মেক্সিকো এবং আমেরিকা তারা মানি লন্ডারিং করত, ড্রাগ কার্টেলের সাথে জড়িত ছিল, মানুষ খুন করত, কিডন্যাপ করত, ডেড বডি জ্বালায়া দিত। যে ভাই আমি যেটা বলছিলাম, জি। মেক্সিকান প্রেসিডেন্টের ভাই আমেরিকায় বসে বললো আমি তো মেক্সিকোতে যাই নাই। আপনি কি জানেন র্যাকেটারিং মামলায় তাকে কি বলা হয়েছে পরে? তুমি যদিও আমেরিকার থেকে যাও নাই, কিন্তু মেক্সিকোতে তুমি তোমার বাইরে দিয়ে কিডন্যাপ করাইছো, খুন করাইছো, লাশ পোড়াইছো, ড্রাগ ব্যবসা করাইছো। পরবর্তী সময় তাকে 121 বছরের সাজা দিছে, ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে। এখন এই কেসটার সর্বতভাবে মেক্সিকান লোকজনরা ধরছিল যে তার এগেনস্টে আমেরিকায় এই বিচার হওয়া উচিত। এখন তাইলে টিউলিপ সিদ্দিকের মা এবং খালা যে বাংলাদেশে অপরাধের সাথে জড়িত ছিল, এটা নিয়ে আমার আর আপনার তো কোনো সন্দেহ নাই না, তারপরে লিগাল সিস্টেম তো লিগাল সিস্টেম ভাবে চলে যাচ্ছে। আমার আর আপনার কথায় আমি জানি বাংলাদেশের 99% পিপল মনে করে যে এরা সবাই জড়িত, এরা প্রত্যেকে বেনিফিশিয়ারি। আপনি ডাইরেক্টলি তারা হুকুম না দেওয়া, হয়তো টিউলিপ সিদ্দিকী ডাইরেক্টলি হুকুম দেয় নাই, বাট দে আর আলটিমেটলি বেনিফিশিয়ারি। তারা এই যে আপনার রূপপুর পরমাণু কেন্দ্রের যেই দুর্নীতি এবং আরও হাজার হাজার দুর্নীতি আছে বাংলাদেশে, বহু রিসোর্ট, বহু কিছু করছে, মানুষের জায়গা দখল করে, জমি দখল করে, তারপরে পূর্বাচলে অন্যায়ভাবে জমি নিচ্ছে, অনেক কেস আছে। তো আমি মনে করি যে এগুলো অবশ্যই হবে, এবং মোস্ট লাইকলি ইউনূস সাহেব এইবার যে লন্ডন গেলেন, এবং উনি কিন্তু ধরেন যদিও গেছেন একটা উদ্দেশ্যে, একটা প্রিন্স চার্লসের কিং চার্লসের ইনভাইটেশনে, বাট উনি কিন্তু এই সুযোগটা নিচ্ছেন দুদকের সমস্ত কাগজপত্র নিয়ে, সমস্ত জিনিস মানি লন্ডারিং এগুলো কাজ করার জন্য। আমি বিশ্বাস করি ওইটার মধ্যে নিশ্চয়ই টুলিপ সিদ্দিকেরও জিনিসপত্র আছে, এবং দে আর ওয়ার্কিং অন ইট। আপনার ওদের কাউন্টার পার্ট যারা ইংল্যান্ডে, তাদের সাথে কথাবার্তা বলতেছে। এবং আপনি তো জানেন ইংল্যান্ডে তো বাংলাদেশের মতো বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো না যে প্রাইম মিনিস্টারের কথায় বা একটা এমপির কথায় চলে, তাই না? দে হ্যাভ অল দিস থিং ইন্ডিপেন্ডেন্ট। আমি বিশ্বাস করি তারা দে আর স্টার্ট ওয়ার্কিং অন ইট, এবং সত্যই আপনি দেখবেন ইন ভেরি সুন যে থিংস আর হ্যাপেনিং। আপনি দেখছেন যে যার পরপরই সেই ভূমি মন্ত্রীর বাড়িগুলো ক্রোক হয়ে গেছে, তার আগে সালমান এফ রহমানের ছেলের বাড়িগুলো ক্রোক হচ্ছে। তো দিস আর হ্যাপেনিং। হ্যাঁ, আর আমি একটা জিনিস খুব অ্যাপ্রিসিয়েট করি ইউনূস সরকারের, ওরা কিন্তু ঢাকঢোল পিটায় করে না, ওরা করে ফেলে, তারপর হয়তো আপনারা দেখতে পারেন বা জানতে পারেন। সো আমার বিশ্বাস দে আর ডুইং আ লট অফ থিং বিহাইন্ড দ্য সিন ইন এভরিওয়্যার, ইন এভরি ওয়ার্ল্ড, যেখানে তারা পারতেছে, যেখানে তারা রিচ করার চেষ্টা করতেছে, এবং অ্যাজ থিংস উইল হ্যাপেন, থিংস উইল কাম ইন সারফেস। আপনার কি মনে হয় না টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি জনগণের পক্ষ থেকে আমার বা আপনারও তাকে দায়ী করা উচিত যে সে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা না হয়? কারণ কিয়ার স্টারমার যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে, তাহলে লন্ডনের যত মিলিয়ন পাউন্ড চুরি করা হয়েছে, এই পাউন্ড গুলা বাংলাদেশে ফেরত দিতে হবে। এবং এর পেছনে টিউলিপ সিদ্দিক যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছে ব্রিটিশ পার্লামেন্টে। আপনি এটা মনে করেন কিনা? আমি মনে করি না, আমি এর চেয়ে বেশি মনে করি যে আপনার লেবার পার্টি যখন অপোজিশন পার্টি ছিল, তখন কিন্তু আওয়ামী লীগের সাথে তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্টারমার্ক যতবারই হাসিনা ইংল্যান্ডে গেছে, তার সাথে মিটিং হচ্ছে বারবারই, এবং ওইভাবে আমার বিশ্বাস, আমার কাছে ডকুমেন্ট নাই। ভাই আপনি জানেন কিনা কিয়ার স্টারমার বাংলাদেশে গেছে, সিলেট পর্যন্ত গেছে। রাইট, তো আমি সেটা বলছি যে, এবং আমার কাছে মনে হয় যে ওই সময় অল থ্রু দিস 15 years যে কেয়ারমার্কে যে তার ফাইন্যান্স করে নাই তার ইলেকশনে বা তার পার্টিতে বা অন্যান্য ব্যক্তিগতভাবে যে ফাইন্যান্স করে নাই, কারণ আওয়ামী লীগ তো সবাইকে দূষিত করতে পারে নানাভাবে, তো এটা যে করে নাই এটা না। এবং সেই কারণেই হয়তো ব্রিটিশ প্রধানমন্ত্রী
আপনার এক্সপোজ হয়ে চাচ্ছে না, কোত্থেকে কি সাপ ঘুরতে কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে আসতে পারে। এই জন্য আমার কাছে মনে হয় সে তাকে সেভ করার জন্য এই জিনিসটাকে অ্যাভয়েড করছে তার নিজের ইয়েতে। এখন বাংলাদেশের কিছু সোশ্যাল প্রস্টিটিউট ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দিতেছে। হ্যাঁ, আপনি লন্ডনে গেছেন, প্রধানমন্ত্রী দেখা করে নাই। যেই দেশের রাজা তারে নিজ হাতে অ্যাওয়ার্ড উঠে দিছে, এই বলদের বাচ্চারা বলে ও ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিমোশন, প্রধানমন্ত্রী দেখা করে নাই। এই বিষয়টারে আপনি কি বলবেন ভাই? প্রথমত আমি আমি আপনাকে মনে হয় সেদিকে একটা টক শোতে বলছিলাম যে আহ, মানুষ যদি ইউকের কনস্টিটিউশন বুঝে বা জানে, তারা জানতে হবে যে কিং ইজ এভরিথিং, কিং ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড এভরিবডি ইজ সাবজেক্ট। এই প্রাইম মিনিস্টার বলেন আর যে বলেন, দে আর অল সার্ভেন্ট অফ দ্য কিং। কথা বুঝছেন? এখন মানে এই যে ওই 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 কিং এর ওই ওয়েবসাইটে ইউনুসের নাম নাই অন্যদের মতো, মনে আছে আপনার? এটা নিয়ে অনেক অনেক কথা। মুজিব ভাই, আমিও তাই মনে করি, এরা হ্যাঁ, বলছে ওনার নাম নাই। তো শুনেন আমি কথা শেষ করি। তো এটাতে একটা বিরাট হইচই হয়ে গেল। আমি কিন্তু এটা নিয়ে হাসছি। আমি কি বলছি, আমি আপনাকে হয়তো বলছিলাম এটা। আমি মনে করি যে কিং চার্লস ইউনুস সাহেবকে এতটাই শ্রদ্ধা করেন যে ইউনুস সাহেবের নাম অন্যদের সাথে রাখতেই চান নাই উনি। উনি বলছেন ইউনুস সাহেবকে আমি দেখবো, আই টেক কেয়ার অফ হিম, ডোন্ট পুট হিজ নেম অ্যান্ড পুট হিম ডাউন টু দিস লেভেল। কথা বুঝছেন? যার কারণে কিং হিমসেলফ, দেখেন যারা রিসিপিয়েন্ট ছিল তাদের কার সাথে কিন্তু কিং পার্সোনালি হয়তো হাই হ্যালো করছে, হ্যান্ডশেক করছে, কিন্তু বসে কথা বললে ইয়ে করেন না। একমাত্র ইউনুস সাহেবের সাথে আলাদাভাবে বসছেন, কথা বলছেন। এবং নট অনলি দ্যাট, আমি একটা জায়গাতে খবর পেলাম যে দু একবার কিং ইভেন তাকে স্যার বলে সম্বোধন করছে। জাস্ট ইমাজিন হাউ মাচ রেসপেক্ট হি গেভ টু ইউনুস সাহেব। আমরা 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 বাংলাদেশে আসলে ইডিয়েট। কথা বলতে কিছু মনে করেন আমি কথাটা বললাম। জি, আপনার ব্রিটিশ কিং, ব্রিটিশ মোনার্কি, পৃথিবীর যত কিং আছে তাদের কিং এর কিং ইজ হি ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ এ কিং অফ কিং, ব্রিটিশ কিং। কথা বুঝছেন? আপনার নেদারল্যান্ডে কিংশিপ আছে, অনেক জায়গায় কিংশিপ আছে, ব্রুনাইতে কিং আছে, অনেক দেশে কিং আছে, আপনার থাইল্যান্ডে কিং আছে। বাট ব্রিটিশ কিং, কিং অফ দ্য কমনওয়েলথ, আপনার হি ইজ রেসপেক্ট অ্যাজ কিং অফ কিং। অ্যান্ড কিং অফ কিং এই লোকটাকে এই সম্মানটা দিচ্ছে। আপনার জাস্ট ইমাজিন করেন যে পৃথিবীর বুকে কোনো লোক এইভাবে এই কিংকে সম্মান দিচ্ছে কিনা। আর আপনি হয়তো জানেন, আমি জানি না আপনি জানেন কিনা, কিং এর সাথে কিন্তু হাত মিলানোর সাধারণ সাবজেক্টের হাত মিলানোরও ইয়ে নাই। হ্যাঁ, আপনি জানেন যে কুইন ভিক্টোরিয়া বা কুইন এলিজাবেথ তারা কিন্তু হাত মিলাতো না, বা হাত মিলালে গ্লাভস ছাড়া ইয়ে করতো না। কথা বুঝছেন? তো এই যে কতগুলো টিকেট আছে কিং এর, কিংশিপের, বিকজ দে বিলিভ দ্যাট কিং ইজ অ্যাবভ অল দ্য সাবজেক্টস। সেখানে ওই কিং তার ডাইরেক্ট ইনস্ট্রাকশনে তার নাম, ইউনুস সাহেবের নাম ওই লিস্টে দেয় নাই, কারণ ইউনুস সাহেব ওই লিস্টে থাকার নাম না, ওই লিস্টের অনেক উপরে তার নাম। এবং সেই জন্য কিং তাকে ওইভাবে রেসপেক্ট করছে। এখন আমরা যারা ইগনোরেন্ট পিপল মে নট আন্ডারস্ট্যান্ড দিস থিং। এবং নট অনলি দ্যাট, কিং তাকে আলাদাভাবে সম্মানিত করছেন, আলাদাভাবে কথা বলেছেন, আলাদাভাবে বসে অনেক কিছু ডিসকাস করেছেন, এবং দেখবেন ওনাকে স্যার হিসেবে সম্মান করছেন। আপনি হচ্ছে বেশি কী চান? মানে মানে কিং রেসপেক্টেড হিম মোর দেন এ কিং। জিনিসটা বুঝছেন কি বলতেছি আমি? অবশ্যই। সো সো টু কিং, Yunus is king of the world. That a kind of respect he gave him. এটা যদি আমরা না বুঝতে পারি, এটা তো কিং এর দোষও না, ইউনুস সাহেবের দোষ না, এটা হলো আমরা গর্ধব, আমাদের সেই বুঝার ক্ষমতা হয়নি, এটা আমাদের দুর্বলতা। আর যারা গতকালকের না পরশুদিন আমি আর আপনি কথা বলছিলাম যে বাংলাদেশে কতগুলো প্যান্ডেমিক আছে, সংক্রামক ব্যাধি আছে, সোশ্যাল প্রস্টিটিউট আছে, তারা সর্বত্র বাংলাদেশের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ভইরা দিছে। ও ইউনুসের মান সম্মান বলতে আর কিছু রইলো না, কিং কিয়ার স্টারমার তার লগে দেখা করে নাই। এখন আপনি আমাকে বলেন যে এরা যখন এটা বললো যে ইউনুস সাহেবের নামই নাই ওইখানে লিস্টে নাই, যারা যেগুলো বলছে তারা এখন কোথায় লুকাবে? লুকাবে না। ওরা কি করবে জানেন? ওরা আগে উলঙ্গ ছিল, এখন ওরা প্রস্টিটিউটরা বুড়া হইলে কি করে? চৌরাস্তার মধ্যে গিয়ে উলঙ্গ হইয়া পায়খানা করে আর পেশাব। তো সেটাই এখন এখন এদের হলো এই অবস্থা। তো এদেরকে আসলে আমার মনে হয় আমরা
জাতি হিসেবে তাদেরকে রিজেক্ট করা উচিত। আর ওদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ এদের ইম্পর্টেন্স দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে এদের ইম্পর্টেন্স দিতে চাই না। আমি এদের সাথে অনেকের সাথে কথা বলি না, আপনি জানেন, কারণ আমার কাছে এরা মূল্যহীন। এরা সারা জীবন এগুলো করবে। একে ওই ওই যে আপনার বলেন না, কুকুরকে 2টা হাড্ডি ফেললে কুকুর খায়, এদেরকে আপনি 2 টাকা ছুরি দেবেন, যদি আপনি নোংরা জিনিস উপরে টাকা ফেলান, ওরা ওই মুখ দিয়ে ওটা উঠাবে। ওদের এইটুকু হলো ইয়ে। হ্যাঁ, ওকে, একটা তো কথা ওদের সাথে তো আমার সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। অর্থ নাই, বাট আমি বলতে, আপনি কি এটার পক্ষে যে টিউলিপ সিদ্দিকের এগেনস্টে লন্ডনে ক্রিমিনাল প্রসিজার লতে তার ওখানে একটা মামলা হওয়া উচিত, এবং বাংলাদেশ গভর্নমেন্টের সর্বান্তকরণে এজন্য করা উচিত, কারণ সে লন্ডনে বসে বাংলাদেশের অপরাধ কর্মে সহায়তা করছে। আপনাকে একটা কথা বলি, এই যে প্রাইম মিনিস্টার ধরেন যে পালিয়ে রইলো, প্রাইম মিনিস্টার আসলে বেসিক্যালি পালিয়েছিল, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। Yeah. হ্যাঁ, প্রাইম মিনিস্টার যখন আপনাদের পার্লামেন্টের লোক যে ইউনিসেফের সাথে দেখা করছে, সেখান থেকে পালিয়েছিল। হি ইজ দ্য লিডার অফ দ্য পার্লামেন্ট, হি অ্যাভয়েডেড টু গো দেয়ার। সো বেসিক্যালি সে পালাইছিল। এখন ধরেন এই পালানোটা যদি টিউলিপস দিকে কারণে হয় বা নাও হয়, যদিও এটা ইমপ্লিকেশনটা তাই হয়, তাহলে কি আপনি মনে করেন ইউনূস সাহেবের আজকের যেই আপনারা যে সরকার আছে, তারা কি ভিতরে ভিতরে এমন কিছু করবে না এটাকে ইয়ে করার জন্য? ইউল জাস্ট ওয়েট অ্যান্ড সি যে টিউলিপের কি অবস্থা হয়। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি অ্যাবসলিউটলি আপনার সাথে একমত। এবার অন্য একটা প্রসঙ্গে আসি, জি, সেটা হচ্ছে আমি আর আপনি, আমরা তারেক রহমানকে উদ্দেশ্য করে বারবার বলেছি ওখানে যেন ভারতীয় প্রস্টিটিউট আমির খসরু মাহমুদ চৌধুরী যেন না যায়। এখন আমার অনেক দর্শকরা আজকে বলেছে যে তারেক রহমান তো আমার আর ডক্টর মুজিবের কথা তারেক রহমান কানে তুলে নেয়। আমি মতের সাথে একমত না। কেন? তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের 1-on-1 বৈঠক হয়েছে, ওই বৈঠকে আমির খসরু মাহমুদ যায় নাই। এটা সম্পর্কে আমি চাচ্ছি আপনি আপনার যা ইনফরমেশন আছে এটা নিয়ে কথা বলেন। আমার কাছে যে ইনফরমেশন আছে, প্রথম যে সৌজন্যমূলক দেখাটা হয়েছে, সেখানে আপনার সরকার পক্ষ থেকে প্রেস সেক্রেটারি ছিলেন, সরকার পক্ষ থেকে খলিলুর রহমান সাহেব ছিলেন, এবং বিএনপির পক্ষ থেকে তারেক সাহেব সহ আমির খসরু ছিলেন এবং হুমায়ুন কবির ছিলেন। এবং আমি যেটা দেখেছি, এটা অল্প সময়ের জন্য কথাবার্তা হয়েছে, সেখানে জাস্ট বেসিক ব্রড একটা হাই হ্যালো সুকল বিনিময় করা, কেমন আছেন, ভালো আছেন, এগুলো, এবং টুকটাক কথা হয়েছে। এখানে কোনো রকম সিদ্ধান্তমূলক কোনো রকম কথা হয়নি। পরবর্তীতে আমি যেটা খবর নিছি থ্রু দ্য ইনসাইড সোর্স, এবং যেটা আমি বা আপনি বা অনেকেই কথাটা বলছেন যে তারেক সাহেবের সাথে ইউনূস সাহেবের একান্ত বৈঠক হতে হবে, এবং সেইটাই হচ্ছে, এবং সেইটাই দীর্ঘকাল সময় নিয়ে হচ্ছে। ওনাদের পুরো এটাই ছিল 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে তারেক সাহেবের সাথে ইউনূস সাহেবের একান্ত বৈঠক। ওকে, এবং ওই একান্ত বৈঠক তারেক সাহেব করছেন, নিশ্চয়ই তারেক সাহেবও বুঝছেন যে এইখানে ভারতের দালাল, পসিবল রয়্যাল এজেন্ট কাউকে রাখা উচিত হবে না, কারণ ওনার সাথে যে 2জনই ছিলেন, 2জনের ব্যাপারেই কোশ্চেনেবল তাদের ক্যারেক্টার। তো সেটা তারেক সাহেব নিজে বুঝেই করছেন। এবং আমি মনে করি, আমি একটু কথা বলি এখানে, একটা শেষ করে দিই, এবং আমি আশা করব তারেক সাহেবের সাথে ইউনূস সাহেবের যেই কথাবার্তাগুলো হচ্ছে, একমাত্র পার্সন যে উনি শেয়ার করতে পারেন সেটা হলো ম্যাডাম, নট ইভেন হিজ ওন হোম। আমি বিশ্বাস করি ইফ হি ডাজ দ্যাট, একমাত্র আমি বিশ্বাস করি একজনকেই, আপনি জানেন, আমি বিশ্বাস করি ম্যাডামকে। আপনি বলছেন যে তারেক রহমানের উচিত হবে না, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে কথাগুলো হয়েছে, এটা শুধু তারেক রহমানের উচিত তার মায়ের সাথে শেয়ার করা, ঘরের বউ, শালি, শাশুড়ি, বাচ্চা কাচ্চা, মামা, স্পেশালি ভারতীয় বেশ্যা আমির খসরু অথবা হুমায়ুন কবির, তাদের ধারে কাছেও এগুলো নিয়ে কথা বলা উচিত না। এবং আমি বিশ্বাস করি তারেক সাহেব কোয়াইট ম্যাচিওর। হ্যাঁ, আপনি যখন একটা ইম্পর্টেন্ট পার্সনের সাথে একান্ত বৈঠক করেন, আপনার লোকজন থাকার পরেও যখন তাদেরকে সরিয়ে দেওয়া হয়, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার দ্যাট আমি তোমার সাথে বা আপনার সাথে যে কথাগুলো বলবো ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। ওকে, অ্যান্ড সেটার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব 2 পক্ষের। আমি বিশ্বাস করি ইউনূস সাহেবও ডিসক্লোজ করবেন না এগুলো সবার সাথে,
এবং ইউনূস সাহেবের যে ক্যাবিনেট আছে সেখানে যেসব কথা ডিসকাস করার মতো সেগুলি শুধু ডিসকাস করবেন, যেগুলো ডিসকাস করার মতো না এগুলো ডিসকাস করবেন না। এবং আমি বিশ্বাস করি তারেক সাহেবের ওই ম্যাচুরিটি আছে যে যেইটুক কথা উনি ওনার সাঙ্গপাঙ্গদের সাথে ডিসকাস করতে পারেন বা অন্যান্য সিচুয়েশন করতে পারেন সেটা করবেন, কিন্তু ওইটার পিছনে আর অনেক কথা থাকবে যেটা উনি একমাত্র পার্সন যেটা ডিসকাস করতে পারেন সেটা হলো ম্যাডাম। কারণ ম্যাডাম কিন্তু আপনারা যেভাবে, আমি জানি না আপনারা কীভাবে জানেন, ম্যাডাম কিন্তু অত্যন্ত বিজ্ঞ মহিলা। হ্যাঁ, ম্যাডামের তাকে বিজ্ঞ হতেই হবে মুজিব ভাই, তাকে বিজ্ঞ হতেই হবে, কি বলেন? অফকোর্স। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি যে ম্যাডামের সাথে যদি উনি ডিসকাস করতে চান এবং ম্যাডামের সাজেশন নিতে চান, আমি বলি দ্যাটস দ্য অনলি পার্সন দ্যাট আই থিঙ্ক, যদি ওনার প্রয়োজন মনে হয় হি শুড ডিসকাস উইথ, অনলি পার্সন ইজ ম্যাডাম। এবং যখন ম্যাডামের সাথে ডিসকাস করবেন, নোবডি শুড বি দেয়ার ইভেন, ওকে, যাতে করে কোনোভাবেই যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো ইউনূস সাহেব ওনার সাথে ডিসকাস করছে এটা যাতে কোনোভাবেই গোপনীয়তা নষ্ট না হয়। কারণ একবার একটা গোপনীয়তা নষ্ট হয়ে গেলে তখন পরবর্তীতে যদি ইউনূস সাহেবকে তারেক সাহেবের সাথে কোনো কথা বলতে হয়, উনি কিন্তু আর ওপেনলি বলবেন না। আমি যে কথাটা বলি আপনাকে, আমি এর আগে একটা টক শোতে আমি আর আপনি আলোচনা করেছি, অ্যাম্বাসেডর পিটার হাস অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়েছে। বিএনপির লোকজনের সাথে মিটিং করে সে ভিতরের রুমে যাওয়ার আগে ভারতীয় হাই কমিশন ওই আলোচনার বিষয়বস্তু জেনেছে, এবং এই সাবজেক্ট গুলো, আলোচনার কন্টেন্টস গুলো ভারতীয় হাই কমিশনে গেছে থ্রু 2-3 পিপল, আমির খসরু মাহমুদ, হুমায়ুন, ওর নাম কি, হুমায়ুন কবির, গোরখোদক আব্বাস, এখন আবার নতুন হইতেছে বিএনপির শাওয়া আর মির্জা ফাক। এরা, আপনি আমার মনের কথাটা বলছেন, এটার উপরে আর নতুন করে আমার বলার কিছু নাই। তারেক রহমান নিজে জানেন এই লোকগুলো র অপারেটিভ, এবং আরেকটা কথা বলি, এরা সন্দেহভাজন না। And Cube is there? Yeah, keep it like that. জি, Era There's no worry, sponsored. we did a second attempt, but একটা আছে, yeah, that's fine. yeah, so we'll send the sample now. Okay. Yeah, thank you. জি, বলো। ওকে, মুজিব ভাই আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাই। আপনি হসপিটালে কাজের থেকে দর্শকের জন্য, বাংলাদেশের জন্য আপনি সময় দিচ্ছেন ভাই, আমি অনেক কৃতজ্ঞ। সিউতে কাজ করতেছি। ও ভাই, আমি ভাই অনেক কৃতজ্ঞ যে আপনি অপারেশন থিয়েটারে বসেও আপনি আমাকে সময় দিচ্ছেন দেশের স্বার্থে। ওকে, তো তারেক রহমান এটা খুব ভালো করে জানেন যে বিএনপির, আপনি মুজিব ভাই, আপনি কি মনে করেন এই লোকগুলো সন্দেহ ভাজন না প্রমাণিত র? মুজিব ভাই, জি, আমরা যে লোকগুলোর কথা বলছি, আমির খসরু, হুমায়ুন কবির, মির্জা ফাক, সালাউদ্দিন, এরা কি সন্দেহ ভাজন র নাকি এরা প্রমাণিত র? আচ্ছা, দুইটা জিনিস হতে পারে এখানে। এখন কথা হলো যে মোস্ট লাইকলি দেয়ার র, কারণ এটা শুধু একজনের কথা না, এটা বাংলাদেশ জুড়ে যারাই রাজনীতি চিন্তা করে, বিশ্লেষক আছে, আমি একজনকেও পাই নাই এখন পর্যন্ত যে বলে যে না এরা রয়ের না। এক নম্বর। হ্যাঁ, 2 নম্বর হলো পিপলের পারসেপশনটা কি। বাংলাদেশের 95% ইভেন এবং বিএনপির ভিতরে যারা আছে, বিএনপির নেতা কর্মীরাও তাই বিশ্বাস করে। এখন এই পারসেপশন কেন তৈরি হয়েছে? এই লোকগুলো তৈরি করতে বাধ্য করছে তাদের কারণে, তাই না? তো আপনি যদি এই ধরনের একটা পারসেপশন তৈরি করান, এটা তো আপনার দায়িত্ব। আপনি তো নিশ্চয়ই এটা প্রমাণ করতে পারেননি জনগণের কাছে, এমন কিছু কথা আপনি বলেন না যেটাতে জনগণ বুঝতে পারে যে না আপনি রয়্যাল এজেন্ট না। আমি তো এই যে লোকগুলোর নাম বললেন আপনি, আমি কারো মুখে আজ পর্যন্ত দেখলাম না ভারতের এই যে অপকর্মগুলো করছে, ভালো এত কিছু করছে, ভালো জিয়া রহমানকে মারছে ভারত, বাংলাদেশের এই সরকারকে, একটা অবৈধ সরকারকে পাওয়ারে রাখছে। এরা অবৈধ সরকার এগেন্সে বলে, হাসিনা এগেন্সে বলে, কিন্তু ভারত এগেন্সে বলতে নারাজ। কিন্তু এরা সবাই জানে হাসিনার খুঁটিটাই ছিল মোদি আর ভারত। তো আমার কাছে এই জন্য খুব আশ্চর্য লাগে। যেমন ধরেন আমি বলতে পারি, আপনি বলতে পারেন, কারণ আমার ভারতের সাথে কোনো যোগাযোগ নাই, আমি যোগাযোগ করবো না কখনো। সুতরাং আমি ওপেনলি চ্যালেঞ্জ করতে পারি, এবং আমি আপনাকে একটা টক শোতে বলছি যে আমার কাছে ভারত হলো একটা সন্ত্রাসী রাষ্ট্র, এবং 1947 থেকে নিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেখাতে পারি যে প্রতিটা কাজে তারা সন্ত্রাসী কাজ করে, যেগুলো তাদের গণতান্ত্রিক নীতিনিধির পরিপন্থী।
এবং গত 15 বছরে তারা নানাভাবে নানা রকম সন্ত্রাসের সাথে জড়িত ছিল, আন্ডার কভার তারা তাদের লোক বাংলাদেশে এসে মানুষকে বাংলাদেশিতে খুন করছে। এই দুঃখজনক হলো সত্যি যে বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু তাদের হাতে মারা গেছে। এবং বিএনপির এই যে এখনকার যে সব সকল যাদের কথা আপনি বললেন, তারা কোন মুখে বিএনপির মিটিংয়ে বিএনপির নেতাকর্মীর সামনে দাঁড়ায়, মানে আমার কাছে আশ্চর্য লাগে যে ভিতরে তারা তাদের প্রভু এক, মুখে তারা আরেক কথা বলে। কথা বলছেন তো মুজিব ভাই, এদের মধ্যে আমি নাম মেনশন করলাম না, আপনি করতে চাইলে করেন। এদের অনেককে সিনিয়র, এই যে আমি যাদের নাম বলছি তাদের 2-4 জনকে আপনি আমেরিকায় তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করছেন, এবং আপনার সাথে কথা বলে তারা ধরা পড়ছে যে তারা ভারতের বিরুদ্ধে কিছু করতে রাজি না। একটা সেকেন্ড ধরেন। ইয়েস, I'm sorry. I have a quick question now. Yeah. I have a patient with very bad radial arterial lines. I wanted to do a FEM1. Is any preference for doing a FEM1 or a cubital fossa? নট কিবোটাল, No cubital. নেভার, Okay. ফেমন, FEM1? ফেম, Okay. দ্যাটস ফাইন। Thank you. হ্যাঁ, আমার আমি প্রশ্নটা ছিল, এই সন্দেহভাজনের নাম আমি মেনশন করলাম না, আপনি চাইলে করতে পারেন। এরা অনেকে আপনার কাছ থেকে এসে আমেরিকায় চিকিৎসা নিয়েছে এবং আপনার কাছে মতামত ব্যক্ত করেছে যে তারা ভারতের বিরুদ্ধে কিছু করবে না। এটা সত্য না মিথ্যা? এটা সত্য। এবং মানে ধরেন আমি একজন ডাক্তার, আর আমি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। তো জাতীয়তাবাদী দলের নেতা কর্মী বাংলাদেশে যে কেউ আসলে আমি চেষ্টা করি হেল্প করতে। মোটামুটিভাবে ধরেন সেই জয়নাল আবদিন ফারুকী থেকে শুরু করে, আলম থেকে শুরু করে, তাদের চিকিৎসা থেকে শুরু করে আমি সবই করছি। ম্যাডামের ভাইও আমার হাতে এখানে আমার হসপিটালে মারা গেছে, ওনার ট্রিটমেন্ট এগুলো সব আমি দেখছি। এছাড়া এখনকার যারা আছে অনেকেই আমার ডাইরেক্ট পেশেন্ট, তাদেরকে আমি যেহেতুভাবে পারছি আমি হেল্প করছি। এবং তারা কেউ কোনোদিন ক্লেম করতে পারবে না যে আমি তাদের কাছ থেকে 1 টাকা নিচ্ছি বা 1 কাপ চা খেয়েছি তাদের কাছ থেকে। আই ডিড নট ডু দ্যাট। আমি এটা করি অ্যাজ এ প্রফেশনাল, যেহেতু আমি জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, জিয়া রহমানকে ভালোবাসি, তার জন্য আমি নির্দ্বিধায় এগুলো করে গেছি বছরের পর বছর। এভরিবডি নোজ দিস। তারপরেও যেহেতু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, যেহেতু আমি বাংলাদেশ প্রেমিক, বাংলাদেশকে ভালোবাসি, আমি সবসময় চেয়েছি এই স্বৈরাচারকে কী করে উৎখাত করা যায়, এবং সেই জন্য আমি খুব অ্যাক্টিভলি কাজ করছি। আমি যখনই আমার লিডারদের সাথে কথা বলছি, আমি আপনাকে ব্যক্তিগত বলতে পারি, এই নান অফ দ্য লিডার আই ওয়াজ ইমপ্রেস। কারণ আমি এদের মধ্যে কিছু খুঁজে পাই নাই যেখানে আমি দেখতে পেয়েছি যে তারা কিছু করতে চায় সত্যিকার অর্থে। তারা যাদের লিপ সার্ভিস দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমি তাদেরকে কোশ্চেন করছি, আমি তাদেরকে ডাইরেক্টলি জিজ্ঞেস করছি, আমি ঘুরে ফিরে একই রকম সেন্সেশন পাইছি, করে কী হবে এগুলো, আজকে না 42 বছর পর্যন্ত থাকতে দাও, এমন একটা ভাব। কথা বুঝছেন না? তো আই ওয়াজ ভেরি ডিসহার্টেন। কিন্তু আমি আমার কাজ কখনই বন্ধ করি নাই, কারণ ম্যাডাম আমাকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, জেলে যাওয়ার আগে, যে হোয়াট আই হ্যাভ টু ডু। এবং আপনি জানেন একটা পর্যায়ে ম্যাডাম আমাকে আন্তর্জাতিক বৈদেশিক হিসেবে ওনার অ্যাডভাইস হিসেবে রেখেছিলেন আমাকে কিছুদিনের জন্য। যদিও পরবর্তীতে কিছু পার্টির ভিতরে কিছু নেতাদের কনস্পিরেসিতে ম্যাডামকে না জানিয়ে আমাকে একটা চিঠি ইস্যু করা হয়েছিল ফ্রম রিজভি, উইচ আই ওয়াজ ভেরি আপসেট। বাট আমি কোনোদিন এটা নিয়ে তাদের কাউকে ধর্ণা দিতে যাইনি, কারণ আমি জানি এটা ম্যাডাম চান নাই, ম্যাডাম করেন না। এবং আমি শুনছি ম্যাডাম যখন জানতে পারছেন, ম্যাডাম ওয়াজ ভেরি আপসেট। বা যাই হোক, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার দায়িত্ব পালন করে গেছি, এখন আমার দায়িত্ব পালন করি। তবে দুঃখজনক হলো আমি তো এই দলের সাথে 79 থেকে আছি। আমি বহু জিয়া রহমান থেকে শুরু করে অনেক সাথে আমি কাজ করছি। আমি যদি কনভিন্স না হই একটা লোকের কমিটমেন্ট নিয়ে অ্যান্ড কনভিকশন না নিয়ে, আই জাস্ট ক্যান নট রেসপেক্ট দ্যাট পারসন এজ এ লিডার। এটা হলো আমার প্রবলেম। কথা, আমি যেখান থেকে তৈরি হয়ে আসছি, জিয়া রহমানের কাছ থেকে, বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যে বড় বড় লিডার, আমি তাদের সাথে কাজ করে, আমি বিএনপির আমি একদিন, আপনার যদি সময় দেন, একদিন জাতীয়তাবাদ দল কি, কেন এটা করছেন, কি জিয়া রহমান কি ছিলেন, এটা পারতো না। উনি এর জন্য পারছেন, she is the first student of Zia Rahman, direct Right. student of Zia Rahman. She learned everything from Zia Rahman. জি। তো এটাই আমি আপনাকে বলছি যে দেশের লোককে জিনিসগুলোকে অন্যভাবে বুঝতে হবে। জিনিসগুলোকে আমরা জিনিসগুলো অনেক সময় হালকাভাবে বুঝে ফেলি, আমরা নানাভাবে কথা বলি, কিন্তু আমরা মানুষের ইমোশন, মানুষের পেইন, মানুষের ভিতরের সেন্টিমেন্টগুলো বুঝতে চেষ্টা করি না। ম্যাডাম যেখান থেকে এসে দেশকে, পার্টিকে রক্ষা করছেন এবং যেভাবে উনি লিড করছেন, আমার মা খালারা পারতো না, এটা সম্ভব না, পারতো না, বুঝতো না। সম্ভব না। এবং আপনি বলতাম যে না, এই শুনো, আমার খালার হাজবেন্ড মারা গেছে, 2টা বাচ্চা রেখে, ডোন্ট বদার হার। কথা বুঝছেন? বাংলাদেশের 99% অফ পিপল উইল
talk like that, যেটা আমি আপনাকে বললাম। বাট ম্যাডাম ওভারকাম দিস থিং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ম্যাডাম। পাবলিক কিন্তু এখন অনেকে ম্যাডামকে বুঝে না, জিয়া রহমানকে বুঝতে চেষ্টা করে না। জিয়া রহমানের ব্যাপারে আমি আপনাকে এই যে আজকে যেটা কথা দিয়ে শুরু করলাম, একটু যদি আমাকে সময় দেন আমি একটু বলি। দেখেন জিয়া রহমান, আমি একটু ইমোশনাল হয়ে যাই, আমি জানেন যে ব্যাপারে জিয়া রহমানের ব্যাপারে। জিয়া রহমানের জিনিসটা না অনেকে আমরা বুঝতে চাই না। যেমন কিছু কথা বলি, আমি একদিন তারেক সাহেবের সাথে আমার একটা মিটিং হচ্ছিল লন্ডনে, আমি বলেছিলাম ওনাকে এই কথা কয়েকটা। হ্যাঁ, আপনি কয়েকটা কথা বলি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে সিলেক্ট করেন টু চেঞ্জ এ সোসাইটি অর এ কান্ট্রি অর এন এরা। যেমন ধরেন মাশরুমের কারণে চায়না একটা বিরাট পরিবর্তন হচ্ছে, লেনিনের কারণে রাশিয়ার পরিবর্তন হচ্ছে, হোচিমিনের কারণে ধরেন ভিয়েতনামে হচ্ছে, গান্ধীকে যদি ধরে নেন গান্ধীর কারণে ইন্ডিয়ার হচ্ছে, ধরে নিলাম আমি। প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পুরো মানব জাতির হচ্ছে। তো এই যে আল্লাহ তাআলা কয়েকজন সিলেক্ট করেন করার জন্য, এটা কিন্তু আল্লাহর একটা বিরাট একটা ওই মানুষটার প্রতি তার একটা বিরাট রহমত খুলে দেন। জিয়া রহমান হলো এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তিনবার বিভিন্ন জায়গায় ইউজ করছেন টু সেভ এ কান্ট্রি, সেভ এ সোসাইটি, ওকে, স্বাধীনতা সার্বভৌমত্ব, এবং ক্রিয়েট এ কান্ট্রি বাই হিম। তো প্রথমটা কি করছেন উনি 1965-এ, যেখানে পাকিস্তান ইন্ডিয়ার সাথে যুদ্ধে হেরে যাচ্ছিল, বেলুচ রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্ট হেরে গেছে, সেখানে বেঙ্গল রেজিমেন্টের অল্প কিছু সংখ্যক সৈনিক নিয়ে অ্যাজ এ ইয়াং মেজর হি বেসিক্যালি সেভ পাকিস্তান দ্যাট ডে, এবং যার কারণে ওনাকে পাকিস্তান আর্মির সেকেন্ড হাইয়েস্ট তমগা দেওয়া হয়েছে তার ইয়ের জন্য, হেলালে জুরে দেওয়া হয়েছে। হি প্র্যাকটিক্যালি সেভ পাকিস্তান দ্যাট ডে। এবং ওই যে আপনার বেঙ্গল রেজিমেন্ট গট দ্য হাইয়েস্ট তমগা বিকজ বেঙ্গল রেজিমেন্ট স্যাক্রিফাইস দেয়ার লাইফ টু সেভ পাকিস্তান। এর আগ পর্যন্ত কিন্তু পাকিস্তান আর্মিতে বাঙালি থেকে মনে করেছে তারা উইক, তারা যুদ্ধ জানে না। দ্যাট জিয়া রহমান চেঞ্জ দ্য হোল কনসেপ্ট হোয়াট বাংলাদেশ আর্মি ইজ, বাঙালি আর্মি ইজ কি। তারপর থেকে কিন্তু কোনোদিন পাকিস্তান আর্মিতে বলে নাই যে বাঙালিরা যুদ্ধ জানে, বাঙালি। আমি পাকিস্তানে বড় হয়েছে, কলেজে বড় হয়েছে, বাঙালিদের বলা হয়তো তোমরা কাপুরুষ, তোমার ভিতর যা। কিন্তু ওর পর থেকে সিস্টেমের যুদ্ধের পর থেকে কোনোদিন তারা এই কথা মুখে আনে নাই যে বাঙালি ভিতর যা। 71-এ আমাদের রাজনৈতিক নেতৃবর্গ যখন কম্প্রোমাইজ করে ফেললো, শেখ মুজিব যখন কম্প্রোমাইজ করে ফেললো, তখন এটা কে দাঁড়ালো, কার মুখ দিয়ে আপনার এই দেশটা হলো? আপনি চিন্তা করে দেখেন, যদি জিয়া রহমান সেদিনকে স্বাধীনতা ডিক্লেয়ার না দিত, শেখ মুজিবের কি হতো? শেখ মুজিব ওখানে যেত, 2 দিন পরে বলতো এই শুনো সব ঠিকঠাক হয়ে গেছে, আমি ভুট্টোর সাথে মিলমিশ করে গেছে, আমরা ভাগাভাগি করে দেশ চালাবো, আমি প্রাইম মিনিস্টার, আমার প্রাইম মিনিস্টার, কিছু একটা করে ফেলতো। কিন্তু আন্দোলন হতো না, বাংলাদেশ কোনো স্বাধীন হতো না। বাংলাদেশ স্বাধীন হচ্ছে, কিছু আগে পিনাকি এই কথাটা বলছিল একটা জায়গাতে, বাংলাদেশ স্বাধীন হচ্ছে একটা কারণ হলো শেখ মুজিব সেদিনকে আত্মসমর্পণ করছে। শেখ মুজিব আত্মসমর্পণ না করলে বাংলাদেশ স্বাধীনতা হতো না। তাহলে বাংলাদেশের স্বাধীনতার জন্য শেখ মুজিবের দান হলো একটাই, সেটা হলো ওনার আত্মসমর্পণটা শেখ বাংলাদেশকে স্বাধীনতা করতে সাহায্য করছে। এইটি হলো তার বাংলাদেশ স্বাধীনতার কি বলবো আপনার, ওনার কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন অফ বাংলাদেশ। শেখ মুজিবের কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন অফ বাংলাদেশ ইজ সারেন্ডারিং টু পাকিস্তান আর্মি। দ্যাট ইজ দ্য কন্ট্রিবিউশন অনলি, এছাড়া কোনো কন্ট্রিবিউশন তার নাই। ঠিক আছে, দ্বিতীয়তে আসেন, যখন দেশের সার্বভৌমত্ব চলে যাচ্ছিল, একটা ইন্ডিয়ান রয়্যাল কনস্পিরেসিতে এই জাসদ, তথাকথিত জাসদ গণবাহিনী যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছিল। আর ওই ঘটনাগুলো আমি জানি, যেহেতু আমি একদিন বলবো আপনাকে, তাহের যেখানে লুকায় থাকতো, আমার আপন ছোট চাচার বাসায় দিনের বেলা লুকায় থাকতো এই সময়, আমি জানি এগুলো সব, আমি ওদের সাথে সম্পৃক্ত ছিলাম, জানতাম অনেক ভিতরে কিছু। তো যাই হোক, সেই জায়গা থেকে জিয়া রহমান সেভ বাংলাদেশ। আচ্ছা, এখন দেখেন, তো আল্লাহ তাআলা তাকে দিয়ে 3টা ইম্পর্টেন্ট জায়গাতে তাকে দিয়ে করছেন, তাই না? এটা কিন্তু খুব বিরল পৃথিবীর হিস্ট্রিতে। এখন আসছেন, শেখ মুজিবুর রহমানের মতো এত বড় একটা লিডার মারা গেল কোথায়? উনি তো বুড়া বয়সে মারা যায়নি, উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছেন, রাইট? একটা দেশে উনি মারা গেলেন ঢাকা শহরে। ওনার কবর হচ্ছে কোথায়? টুঙ্গিপাড়া। কয়টা লোক গেছে? 17টা লোক, 17 জন। এমন কোনো কিছুই তেমন হয় নাই, তাই না? আপনি যেভাবেই বলেন না কেন, ওই আর্মি আসছে কেন, ফরিদপুর মধ্যে কটা আর্মি গেছে টুঙ্গিপাড়াতে? হ্যাঁ, টুঙ্গিপাড়া গ্রামের লোকই গেছে, হ্যাঁ, ওখানে তো কোনো আর্মি ছিল না। এনিওয়ে, অন দ্য আদার হ্যান্ড, জিয়া রহমানকে মারা হয়েছে কোথায়? চিটাগংয়ে। এখন দেখেন আল্লাহ তাআলার কত বড় রহমত জিয়ার প্রতি।
আপনার বাংলাদেশে যেই জায়গায় ওনাকে কবর দেওয়া হচ্ছে এর চেয়ে বেটার জায়গা সারা বাংলাদেশে একটা জায়গা নাই। আল্লাহ ওই জায়গাটা সিলেক্ট করে রাখছে জিয়া রহমানের কবরের জন্য, জিয়া রহমানের কবরের জন্য, এবং পৃথিবীর হিস্ট্রিতে এত বড় জানাজা হয় নাই যেই জানাজা জিয়া রহমানের। তার মানে কি, এটা কার ইয়েতে হচ্ছে? এটা আল্লাহর ইয়েতে হচ্ছে। আল্লাহ চাইছে জিনিসটা এইভাবে হোক। তারপর আরেকটা কথা বলি, দেখেন আমরা যে মুসলমানদের বিশ্বাস করি যে আমরা হাসরের দিনে আমরা কোথায় আমাদেরকে উঠানো হবে? আরাফাতের ময়দানে। Am I right? অ্যাবসলিউটলি। আচ্ছা, ইসলাম ধর্ম আসছে 1400 বছর হচ্ছে। এই আরাফাত ময়দানটা ধুধু মরুভূমি। জিয়া রহমান যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি সৌদি আরবে বেড়াতে গেলেন কিং ফাদের ইনভাইটেশনে। উনি কিছু নিমের চারা, কোনো আহামরি কিছু নেন নাই, কিছু নিমের চারা নিয়ে গেছেন সৌদি আরবে কিং ফাদকে দেওয়ার জন্য, যে আমি আমার দেশে আর কি আনবো, গরিব দেশ, নিমের চারা, নিম একটা ভালো গাছ, ঔষধি গাছ, আমি তোমার জন্য এটা নিয়ে আসলাম। সেই চারাগুলো ইয়ে করে আপনার হাজার হাজার লাখে লাখে চারা তৈরি করে আরাফাতে লাগানো হচ্ছে, আরাফাত ময়দানে লাগানো হচ্ছে। আজকে আপনি যদি আরাফাতে, আমি জানি না আপনি হজে গেছেন কিনা, যারা হজে যায় সে মুসলিমরা যারা হজে যায়, হাজিদেরকে জিজ্ঞেস করেন আপনি, আরাফাতের ময়দানে নিমের চারা, নিম গাছ এখন অনেক বড় হচ্ছে, এটা ছায়া দিচ্ছে। তা আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর যে হাসরের ময়দান, যেখানে আল্লাহ তাআলা বলছে যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে এই হাসরের ময়দান, এই ইয়েতে আপনার এই হাসরের সময় তোমাদেরকে এই আরাফাতে উঠাবো। এই আরাফাতের মধ্যে আপনি যদি উঠে দেখবেন ছায়া পাবেন নিমের। কার হাতের এই চারা? জিয়া রহমানের হাতে। 1400 বছর এই 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 ভাগ্যটা কারো হয়েছে? কারো হয়েছে এই ভাগ্যটা? না। হ্যাঁ, আর এই জন্য পুরা আরবে নিমকে নিম গাছ বলে না, বলে জিয়া ট্রি। নামই হলো ওই গাছটার নামই হলো জিয়া ট্রি। তো কনক্লুশনে আমরা বলতে চাচ্ছি, জিয়া রহমান শুধু বাংলাদেশের একজন সামরিক কর্মকর্তা ছিলেন না, উনি শুধু সরকার প্রধান ছিলেন না। আল্লাহ বিভিন্ন সময় এক একজন মানুষকে দিয়ে একটা সমাজের পরিবর্তন আনে, দেশের পরিবর্তন আনে। আমি যা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা জিয়া রহমানকে কতটা ভালোবাসতে পারছেন যে ওনাকে দিয়ে এই জিনিসই করাচ্ছেন, এবং হাসরের এবং আরাফাতের ময়দানে ওনার হাতের গাছ গেছে। এবং আরেকটা জিনিস একটু বলি, আমি যেটা শেষ করে দিই, আপনি যখন মুসলমানদের মধ্যে, আমরা যারা মুসলমান, যখন একটা কবর হয় আমরা এটাকে বলি এর কবর। শেখ মুজিবের কবর হয়েছে বলি, জিয়া রহমান মারা যাওয়ার পরে ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছে বেশিরভাগ লোক না, এটারে সবাই বলে জিয়ার মাজার। জিয়ার মাজার। তো মাজার জিনিসটা কাদের হয় জানেন? মাজার জিনিসটা ওলিউল্লাহদের মাজার, ওলিউল্লাহদের মাজার। তার মানে সত্য কথা, সবাই বলে জিয়ার মাজার, জিয়ার কবর বলে না, জিয়ার কবর বলে না। এবং এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে বলা হয়নি যে এটাকে জিয়ার মাজার বলতে হবে, এটা জনগণের মুখে মুখে আসছে। তার মানে জনগণ এটা ফিল করছে যে জিয়া রহমান এমন একটা ব্যক্তি, সে ওলিউল্লাহ থেকে কোনো অংশে কম না। এবং আপনি যদি জিয়া রহমানের জীবন দেখেন, আপনি ওনার যদি দেখেন প্রতিটা জিনিস, খাওয়া দাওয়া থেকে শুরু করে কীভাবে উনি চলছেন, যেদিকে মারা যান তার গেঞ্জিটা ছিল ছিঁড়া, তার বাক্সে কয়েকটা মাত্র কাপড় পাওয়া গেছে, তার ব্যাংকে কোনো টাকা নেই, তার কোনো বাড়ি নেই, হি ওয়াজ আর্মি হেড, তারপরে রাষ্ট্রপ্রধান ছিল। তো এই যে ওনার জীবনযাত্রা, উনি কোনো অংশে খলিফা উমরের চেয়ে কম না। আমি একটু তুলনা করছি, খলিফা উমর অনেক বড়, আমি বুঝি এটা, আপনি এটা নিয়ে কিছু মাইন্ড করেন না, বাট আমি বলছি যে উনি খলিফা উমরের আদর্শে চলছেন। এবং বাংলাদেশের জন্য, আমি সুরা মুসলিম জানের কথা বলবো না, বাট বাংলাদেশের জন্য আমাদের জিয়া রহমান ছিল আমাদের কাছে খলিফা উমরের মতোই। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না। এই জিনিসটা বিএনপি যারা করে, যারা সত্যিকার অর্থে বলে যে আমি জিয়া রহমানের সৈনিক, আমি গর্ববোধ করি জিয়া রহমানকে ভালোবাসতে, আমি তাকে বলতে চাই একটাই কথাই, যে তুমি যদি সত্যিকার অর্থে মন থেকে যদি তুমি মনে করো যে তুমি জিয়া রহমানের সৈনিক, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, বিলিভ ইন হিজ থিং। তুমি যতক্ষণ পর্যন্ত মন থেকে জিয়া রহমানের মতো হতে পারবা না, তার মতো অনেক হতে পারবা না, তার ভিশনকে লালন করতে পারবা না, সেই যে জিনিসগুলো পছন্দ করে না সেই জিনিসগুলো তুমি করবা, তাহলে তুমি জিয়া রহমান। আমি আপনার সাথে একমত। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকেন, আপনি ওখান থেকে সুস্থ মতো ডিউটি শেষে বাসায় ফিরে যান পরিবারের কাছে, এবং আপনার সাথে আগামী কালকের আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।